নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে যুবকের রহস্য মৃত্যু। হাসপাতালের 4তলা শৌচাগার থেকে উদ্ধার হলো পচা গলা দেহ। হাতে গোনা কয়েকটা দিন, তারপরে শুভ নববর্ষ। আজও অমলিন হালখাতার ব্যবহার। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে যুবকের রহস্যজনক মৃত্যু। হাসপাতালের 4তলা শৌচাগার থেকে উদ্ধার হলো পচা গলা দেহ। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান দেহটি বেশ কয়েকদিন আগেকার। দেহে পচন ধরে দুর্গন্ধ বের হতে শুরু হয়, আর তাতেই সন্দেহ হয়। এই তলাতেই রয়েছে হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ড। ব্যস্ততম এই বিভাগের পাশেই এই শৌচাগার। হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দেহ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা কল পেয়ে একটা বাথরুমে একজন আটকে গেছে বললো, মানে পেশেন্ট। আমরা কল পেয়ে এখানে এসে আমরা বাথরুমটা খুললাম, খুলে দেখি হ্যাঙ্গিং হয়ে আছে একজন। কোথাকার কি ব্যাপার কিছু জানা গেল? কিছু জানা যায়নি, এরা বলতেছে আননোন, এরা বলতে পারছে না। কোথায় ছিল এটা? ওয়ার্ডের ভেতরে বাথরুম? ওয়ার্ডের ভেতরে বাথরুম। কদিনের হতে পারে বন্ধ বেড়েছে? বন্ধ বেড়েছে। কয়েকদিনের হবে মনে হয়? তো 2 দিন হবে আইডিয়া। আপনারা কি করলেন? আমরা দরজাটা খুলে দিয়ে আসলাম। এখন পুলিশ আর এরাই চলবে। কী অবস্থায় রয়েছে? হ্যাঙ্গিং অবস্থা। জেন্টস না মেল? মেল। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় মঙ্গলবার সাত সকালে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া থেকে ভোট প্রচার শুরু করলেন তিনি। প্রথমে দিনবাজারের সবজি বাজারের পাশাপাশি দিনবাজারের মাছ বাজারেও প্রচার সারেন প্রার্থী জয়ন্ত কুমার রায়। এছাড়াও পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বললেন। এদিন প্রার্থী ছাড়াও দলের নেতা কর্মীরা প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ভোট প্রচারের কথা প্রসঙ্গে প্রার্থী বলেন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রচুর কেন্দ্রীয় প্রকল্পের কাজ করা হয়েছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলি মডেল স্টেশনে পরিণত হয়েছে। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরির কাজ চলছে। স্থায়ীভাবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ভবনেও কাজ চলছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যে যাওয়ার রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়াও জলপাইগুড়িতে প্রচুর উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন প্রার্থী। দেখুন, অ্যাকচুয়ালি আবহাওয়া বলতে আপনারা বুঝেই গেছেন কোন দিকে মোদিজির সভাটা যেভাবে হয়েছে। 2.5-3 লক্ষ মানুষ শুধু জলপাইগুড়ি জেলার কিছু জায়গার থেকে আমরা নিয়ে আসতে পেরেছি, গাড়িও দিতে পারিনি আমরা। তো সেক্ষেত্রে যে মানুষের যে আবেগ উচ্ছ্বাসে যেরকমভাবে হলো, তারপরে আর বলার অপেক্ষা রাখে না যে আমরা কি অবস্থায় আছি। প্রচারে সাড়া পাচ্ছেন? আর প্রচার কিভাবে করছেন এই এত বড় সংসদীয় ক্ষেত্রে? এত বড়, হ্যাঁ, একটু সময়টা কম হয়েছে, কিন্তু তাও অনেকটা মেকআপ করে ফেলেছি। সবগুলো বিধানসভায় গেছি, ডেলি 20-25 কিলোমিটার হেঁটেছি, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, সব জায়গায় গেছি। যেখানে জনসংখ্যা আছে সেখানে আমরা গেছি, হেঁটেছি, তাদের মানুষের সাথে কথা বলেছি। মোদিজির যে সমস্ত বিকশিত ভারত গড়ার লক্ষ্যে মোদিজি যে পরিকল্পনা নিয়েছেন, এবং তাতে আমাদের জলপাইগুড়ি যে বঞ্চিত থাকবে না, জলপাইগুড়ি যে অন্য একটা মাত্রায় পৌঁছবে, সেই বার্তাটা দিচ্ছি মানুষের কাছে। আর কি মানে মানুষের কাছ থেকে কি সাড়া পাচ্ছেন? তারা কি মানুষ বিজেপি মুখী হয়ে আছে একদম। আমি আপনাকে এটা আজকে বললাম, যেদিন রেজাল্ট হবে আপনারা মিলিয়ে নেবেন যে কিভাবে মানুষ শুধু ভোটের দিনটার অপেক্ষা করছে। যেদিন ভোটটা দিতে পারবে, ভোট দেওয়ার পরে তারপরে আপনি সেদিনই বুঝে যাবেন যে কি অবস্থা হয়েছে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে শিলিগুড়িতে প্রচার করতে এলেন অভিনেতা দীপক অধিকারী তথা দেব। তাকে দেখতে ভিড় জমান এলাকার প্রচুর মানুষ। মঙ্গলবার শিলিগুড়িতে দুপুর 3:30 নাগাদ নৌকাঘাট থেকে প্রচার শুরু করলেন দেব। শিলিগুড়ি পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারলেন অভিনেতা। সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভার প্রার্থী নির্মল চন্দ্র রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন অভিনেতাকে দেখতে রাস্তায় ভিড় জমান প্রচুর মানুষ। দেশ থেকে বিজেপি সরকারকে হটানোর স্লোগান দিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে বাম ও কংগ্রেসের যৌথ সভা হয়ে গেল। লোকসভা আসন্ন, আর এই লোকসভা ভোটে বামপন্থী প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জেতানোর জন্য জেলা কংগ্রেস দপ্তরে বামপন্থী দলের কলকাতা থেকে আগত বামপন্থী নেতা কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। আর এই সভা থেকেই বামপন্থী নেতাদের সঙ্গে জেলা কংগ্রেস নেতৃত্ব একসঙ্গে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে মানুষের কাছে পৌঁছে সঠিক বার্তা দিয়ে দেবরাজ বর্মনকে জেতানোর রণকৌশল তৈরি করা যায় সে বিষয়ে বিশেষ আলোচনা করলেন। এখানে আজকে কংগ্রেসের এবং সিপিআইএমের নেতৃত্বের একটা যৌথ বলতে পারে নিজেদের মধ্যে একটা সভা এবং প্রচারের পরিকল্পনা, কিছু মতামত আদান প্রদান। এবং এটা এখানে বলে খালি নয়, আপনারা জানেন বাংলার 42টা আসনেই আমরা বামপন্থীরা এবং কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি এবং ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যে, বিহার হতে পারে, ওখানে মহাগঠবন্ধন থেকে শুরু করে ত্রিপুরায় 2টো আসনের মধ্যে একটা আসন কংগ্রেস, একটা আসন বামফ্রন্ট লড়ছে এবং গোটা ভারতে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আমরা একসঙ্গে লড়ছি। এবং মোদী সরকারকে আমরা হাঁটাতে চাই, আমরা বিজেপি সরকারকে দেশ থেকে তাড়াতে চাই। কেন 10 বছর ধরে ওরা যেভাবে দেশকে লুট করেছে, এইবার যদি কোনো রকমভাবে ওরা জিতে আসতে পারে তাহলে এরপরে কত বছর পরে ভারতে আবার লোকসভা ভোট হবে কেউ জানে না। হয়তো ভারতে আর লোকসভা ভোট বলে আর কিছু থাকবে না, ভারত আবার হিটলার মুসলিনের দেশ হয়ে যাবে। সুতরাং সেটাকে হতে দেওয়া যাবে না এবং এই প্রশ্নে আমরা বামপন্থীরাও কমিটেড, এই প্রশ্নে জাতীয় কংগ্রেসও কমিটেড এবং এই লড়াই আমরা একসঙ্গে লড়ছি। आज हम यहाँ पे न्यू जलपाईगुड़ी के कांग्रेस ऑफिस में सीपीएम के जो वर्कर्स है और कांग्रेस वर्कर्स है इनके लिए हम यहाँ बैठे थे यूनाइटेड की आने वाले इलेक्शन में हम ज़मीन पे कैसे काम करेंगे उसके बारे में स्ट्रैटेजी प्लानिंग उसके ऊपर बात करने के लिए बैठे हुए थे। और सबके अपना अपना जो मन में था सबने अपने अपने राय रखे और उसी के ऊपर डिस्कस करते हुए आने वाले दिनों में मोदी को जो गवर्नमेंट है बीजेपी सरकार को कैसे उखाड़ फेंकेंगे उसकी प्लानिंग हम यहाँ करते हैं। रिजल्ट क्या है ये तो आपको राहुल गांधी के भारत जोड़ो यात्रा में ही दिख जाना चाहिए कि जब उन्होंने पूरे देश में यात्रा किया वो अपने घर से किसी को लेके नहीं आए थे, वो निकले और उनके साथ कारवां जुड़ते गया, हर जगह में लोग बाहर निकलते गए और वो इसलिए निकले क्योंकि उनको लगता है कि कांग्रेस पार्टी और अलायंस में जो लोग हैं वो सारे पार्टी ये मानती है कि उनके साथ जो हो रहा है वो अन्याय है। जब पब्लिक रास्ते में आ गई है न्याय मांगते हुए, इसका रिजल्ट आपको खुद ही पता होना चाहिए कि आने वाले दिनों में क्या रिजल्ट मिलेगा। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুনটারি শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। আসন্ন জলপাইগুড়ি লোকসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ধূপগুড়ি শহরে রোড শো এবং পথসভার মধ্যে দিয়ে ভোট প্রচার সারলেন এসইউসিআই মনোনীত প্রার্থী শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। এদিন প্রার্থীর সমর্থনে ধূপগুড়ি শহরে পায়ে পা মিলিয়ে ভোট প্রচার করেন দলের কর্মী সমর্থকরা। শহরের বিভিন্ন এলাকায় প্রচারের পাশাপাশি প্রার্থীর সমর্থনে পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী রূপসা নাথ, লোকাল সম্পাদক নিরঞ্জন রায়, মৃদুল সমাদ্দার এবং প্রার্থী শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। ইলেকটোরাল বন্ড হোক বা শিক্ষার নামে দুর্নীতি হোক, নিয়োগ দুর্নীতি হোক, এসবের প্রতিবাদে আমরা যেমন লড়াই করছি, আন্দোলন করছি, তেমনই পাশাপাশি বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে। ঘরে ঘরে শিক্ষিত বেকার যুবক যুবতী তারা কর্মসংস্থানের কোনো সুযোগ না পেয়ে হতাশায় ভুগছে এবং তার পাশাপাশি হচ্ছে এই নানান বিষয়ে অর্থাৎ কর্মসংস্থান থেকে শুরু করে মদ জোয়ার যে ব্যাপক প্রসার, এর প্রতিবাদে আমরা লড়াই করছি। আমরা গোটা লোকসভা কেন্দ্রের যেখানেই যাচ্ছি, আমাদের কর্মীরা যেখানেই প্রচার করছে সেখানেই তারা কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছে। আমরা গণ আন্দোলন করতে গিয়ে, মানুষের কাছে যেতে গিয়ে যে ধরনের সাড়া পাই, এই ভোটেও কিন্তু তারা ব্যাপক সাড়া দিচ্ছেন। তাই আমরা আশাবাদী এবার 10 লাইট চিহ্নে ভোট দিয়ে তারা সবাই আমাকে জয়যুক্ত করবেন। হাসিমারায় বাইসনের হানায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলো এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাইসনটিকে কয়েকজন মিলে উত্ত্যক্ত করায় সে পথভ্রষ্ট হয়ে জনবহুল এলাকায় ঢুকে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভয় পেয়ে বাইসনটি ইতিউতি দৌড়াতে থাকায় নিকাশি নালায় পড়ে যায় বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নীলপাড়া রেঞ্জ টিম এবং র্যাপিড রেসপন্স টিম। যুদ্ধকালীন তৎপরতায় সেটিকে উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এবছরও জলপাইগুড়িতে ছুটে এসেছেন তাঁরা। বুঝতে পারছেন না কিসের ঐতিহ্য কিংবা তাঁরা কারা? আসন্ন পয়লা বৈশাখ, কম্পিউটার জামানা শুরু হতেই ভাঁটা পড়েছে নববর্ষের লাল মলার জড়ানো খাতার বিক্রিতে। তবুও সেই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবারের মতো এবারেও ভিন রাজ্য থেকে জলপাইগুড়ি এলেন আবির হোসেনরা। প্রায় 4 দশক ধরে হাল খাতা বা জাবেদা খাতা দিয়ে বিহার থেকে জলপাইগুড়িতে পাড়ি দিয়েছেন আবির হোসেন। তবে এই ডিজিটাল যুগে ঐতিহ্যকে ধরে রাখতে বছরে মাত্র একবার ব্যবসায়ীরা কেনেন এই খাতা। তারপর সারা বছর চলে কম্পিউটারের হিসাব নিকাশ। আর ঐতিহ্য টিকিয়ে রাখছেন মোহাম্মদ আবিরের মতো ব্যক্তিত্বরা। বছরে একবার হলেও এই সুযোগে যাতে কিছু কেনা বেচা হয়, তাই নতুন হালখাতা নিয়ে সুদূর বিহার থেকে এবারও জলপাইগুড়িতে পা রেখেছেন তারা। চলছে রমজান মাস, রোজা রেখেও কাজে বিরতি নেই আবির হোসেন সহ মোহাম্মদ হাবিব, মোহাম্মদ সাবির, মোহাম্মদ আমজারদের। হালখাতা এবং রামনবমীর খাতা তৈরিতে এখন ব্যস্ত রয়েছেন তারা। তবে কর্মীদের সংখ্যা বেশ কম। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল আগে চাহিদা ছিল ব্যাপক, কিন্তু এখন বিশেষ চাহিদা না থাকায় প্রচুর সংখ্যক হালখাতা বানানো হয় না। ফলত কাজ হারিয়েছেন বহু কর্মী। এখন সামান্য কয়েকটি হালখাতা বানাতে হাতে গোনা কজন সঙ্গী নিয়েই চলে আসেন জলপাইগুড়িতে। হালখাতা এবং রামনবমীর খাতার চাহিদা খানিক কমলেও কিছু ব্যবসায়ী এখনও হালখাতার ওপরে ভরসা করেন। তাই খাতা তৈরির কাজ থেকে সরে যাননি আবির হোসেন। জলপাইগুড়ির ব্যবসায়ীদের ভরসা এখনও তিনি। এবারেও কম বেশি ভালোই বিক্রি হবে বলে আশা করছেন তিনি। মাত্র 100 টাকা থেকে 150 টাকা এই হালখাতার মূল্য। ভালো বাঁধাই আর ন্যায্য মূল্য হওয়ায় ভালোই চাহিদা আছে চাচাদের বানানো এই হালখাতার। ইতিমধ্যে বিহার থেকে জলপাইগুড়ি চলে এসেছেন হালখাতা বানানোর উদ্দেশ্যে। সম্প্রীতির আদর্শ শহর জলপাইগুড়ি। সময়ের সঙ্গে কিছু ডিজিটাল হয়ে গেলেও এখনো পুরনো সেই প্রথা ধরে রেখেছেন আবির হোসেনের মতো ব্যক্তিত্বরাই। হ্যাঁ, আমি বানাই। আমরা মুজফ্ফরপুর থেকে আসছি। না, মাল বানাচ্ছি খুব কম, বিক্রি বাটা আগের মতন নাই। এই যে ব্যবসা, যে কম্পিউটার জন্য ব্যবসা কম, ম্যানুয়াল আগে ছিল, তখন কাজ হতো। হ্যাঁ, কারিগর আনতাম, কারিগর নিজে কাজ করতাম। এখন কারিগর কিছু আনি না, নিজে অল্প যা কাজ আছে আর নিজে করি। হ্যাঁ, না এখন নাই ওরকম। ওই কম্পিউটার জন্য ট্রেন নেয়, ব্যবসা কম আছে। আমি তো, আমার আশা হচ্ছে 39 বছর থেকে। হ্যাঁ, জলপাইগুড়িতে আছি। হ্যাঁ, এই মাসে না, এখন তো ব্যবসা কিছু নেই, বেচা কিনি না। হ্যাঁ, আর বেচা কিনি হবে 10 তারিখ 11 তারিখ পয়লা বৈশাখে। আর পয়লা বৈশাখে পরেরটা আছে রামনবমী, আর রামনবমী দেখা যাবে। হ্যাঁ, খুব ডাউন আছে। ঠিক আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজে যুবকের রহস্য মৃত্যু, হাসপাতালের 4তলা শৌচাগার থেকে উদ্ধার হলো পচা গলা দেহ। হাতে গোনা কয়েকটা দিন তারপরে শুভ নববর্ষ, আজও অমলিন হালখাতার ব্যবহার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।